শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরেই ৩২ নম্বরে ভাঙচুর, বলছে সরকার। বিরত রাখতে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৪ বিশিষ্ট নাগরিক পাচ্ছেন এবারের ২১শে পদক। তালিকার একমাত্র প্রতিষ্ঠান নারী ফুটবল দল। সার্জিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। নিয়োগ বাতিলের রায়ে হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ। এবং গণপরিবহনের শৃঙ্খলায় রাজধানীতে কাউন্টার ভিত্তিক বাস চলাচল শুরু। নতুন ব্যবস্থায় বাস ভাড়া না বাড়ানোর আশ্বাস মালিকপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তাণ্ডবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাড়ি, সুধা সদনও। বৃহস্পতিবার রাতভর এই ভাঙচুর চালায় ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বুধবার রাতে অনলাইনে তার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। এক পর্যায়ে শেখ মুজিবের ধানমন্ডির ৩২ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। রাতভরই চলে এমন পরিস্থিতি। আমরা এই দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো নাম নিশানা রাখতে চাই না। তারা আমাদের দেশের জন্য যা একটা খারাপ অবস্থা করেছে, এটার জন্য ভেঙে দেওয়া উচিত। ভারতে এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিবে না বাংলার জনগণ, তারই ক্ষোভ এখানে প্রকাশ পেয়েছে। আমরা ইনকলাব চাই, আমরা কখনো মুজিববাদ চাই না। সুতরাং এই মুজিববাদকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এটাকে নিমিষে গুড়িয়ে দেব। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায় ভবনটির বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। নিয়ে গেছে বইপত্র সহ স্টিল, লোহা ও কাঠের অনেক অবকাঠামো। এদিকে দুপুরে ভাঙা হয় ৩২ নম্বরে থাকা স্মৃতি জাদুঘরের পেছনের ৬ তলা ভবন। ভিতরে ঢুকে যায় শত শত মানুষ। পাপ হাসিনা যে পাপ করছে, এই পাপের প্রায়শ্চিত্তরা ভোগ করতেছে। ফেসিবাদী বলতে কোনো কিছু থাকবে না, এগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে তছতছ করে দেওয়া হবে। পরবর্তী যে পলিটিক্যাল গ্রুপগুলো আসবে সবার জন্য এর একটা চিত্র হিসাবে আপনারা উপস্থাপন করতে পারবেন। আমি এমনিই দেখতে আসছি। ৩০০ টাকা বিক্রি করুম, বিক্রি করে আমরা নিয়ে খাওয়া দাওয়া করুম। আরেকবার যদি আহে তার দিব মায় গরিব দুঃখের অনেক কিছু খাইছে। লোহা লক্করের আশায় হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকিটাকে ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা। এই রডগুলো নিয়ে পরবর্তীতে আপনারা কি করবেন? পরে আর কি করবো, পরে আর কিছু করবো না, এটা সবাই নিতেছে, আমরাও নিতেছি। চোরের উপরে বাটপারি করতেছি। শেখ হাসিনার প্রকাশ্য চোর শেখ হাসিনার বাপের বাড়ি চুরি করতেছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানেও বঙ্গবন্ধুর মুরাল ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ধানমন্ডি ৩২ নম্বরে যখন বিক্ষুব্ধ ছাত্রজনতা শেখ মুজিবের বাড়ি ভাঙার কাজে ব্যস্ত, তখন খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ির ৩তলা ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। নোয়াখালীতে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করে ছাত্র জনতা। কোম্পানিগঞ্জে কাদেরের বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে, পরে গুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আগামী দিনে যেন তাদের মতো করে কোনো স্বৈরাচার না দাঁড়াতে পারে। আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এইসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব। বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন, এমনকি তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছে। ভোলায়ও হামলা ও ভাঙচুর চালানো হয় সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এই সময় বিভিন্ন স্লোগান দেয় বৈষম্য বিরোধীরা। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর চালায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় ছাত্র জনতা। এই সময় বিক্ষোভ মিছিল করে তারা। এছাড়াও বরিশালে হামলা চালানো হয় সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমর বাড়িতে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে একে জনমনে সৃষ্ট গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও দাবি করা হয়। এদিকে দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এ বিষয়ে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে দিল্লিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। উষা ফেরদৌসের রিপোর্ট। বুধবার রাতে ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্য ঘিরে রীতিমতো উত্তাল বাংলাদেশ। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। হামলা হয়েছে সারা দেশের আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়িতে। শেখ হাসিনাকে থামাতে বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ নোটে সরকারের গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরা হয়। মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। এগুলো শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয় বলেও প্রতিবাদ লিপিতে জোর দেয়া হয়। পরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ডে এর আগেও প্রতিবাদ জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। গত ৬ মাসে অন্তর্বর্তী সরকার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা সহ নানা ঘটনায় ঢাকায় ভারতীয় কূটনীতিকদের অন্তত ৪ বার তলব করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিশৃঙ্খলা রোধে দেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সহ দলটির অন্যান্য নেতারা। এতে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন বিএনপির নেতারা। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে তারপরে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন ভাবে আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কখনো জনগণের দীর্ঘমেয়াদী কোনো শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না। দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, যাদের সবচেয়ে বেশি জবাবদিহিতা জনগণের কাছে, তাদের খাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এই বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। প্রফেসর ইউনূস তিনি একজন জ্ঞানী ব্যক্তি, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি। বিএনপি সর্বতোভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি, কিন্তু আশা করি তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙ্গার ঘটনা নিয়েও কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে
প্রকাশিত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের 14 বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে 2025 সালের 21শে পদকের জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় সংস্কৃতি মন্ত্রণালয়। মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর এবং গবেষণায় মইদুল হোসেন। 7 ঘন্টারও বেশি সময় পর রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেলেন গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের মধ্যস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যা 6:15টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে বেলা 11:15টার দিকে গণহত্যায় জড়িতদের বিচার, অভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুনর্বাসন প্রক্রিয়ায় সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তুলে শহীদ পরিবারের ন্যায্য সম্মানী ও দ্রুত পুনর্বাসনের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান শহীদ পরিবারের সদস্যরা। 2 মাসে যদি একটা আইওএমের সাথে যোগাযোগ করতে না পারে তাহলে বিচারটা কিসের করতেছেন ওনারা? কারে ধরতেছেন, কারে আসামি করতেছেন? আমার ছেলের যে বাবা মারা গেছে, ও যে ভবিষ্যতে বলবে যে ওর বাবা শহীদ, সেই স্বীকৃতিটা কোথায়? সেই বিচারের দাবিতে এবং আমাদের সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে আমরা রাস্তায় দাঁড়াইছি। আমরা চাই নাই যে আমাদের দেশটা বহির্বিশ্বের কাছে হাস্যকর কিছু হোক। আমি এখন ছেলে মেয়ে নিয়ে চলার মতন অবস্থা নাই। আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতাছি না। আমি বাসা বাড়িতে কাজ নিয়েছি। আমরা মামলা করেছি, 6 মাস হয়ে গেছে, কিন্তু আমার ভাইকে কোনো আসামি এই পর্যন্ত ধরা হয়নি। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনে আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। বৃহস্পতিবার ঝিনাইদহের শোলকুপায় এক সমাবেশে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় আগামীতে যেন মাছ চাষি ছাড়া অন্য কাউকে হাওর বাওর ইজারা না দেওয়া হয় সে ব্যাপারে জেলা উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা পুনর্বাসন কর্মসূচি, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে। যারা শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা চেনেন, তাহলে আমাদের কাছে সে তালিকা দেবেন এবং তারা যদি কোনো প্রকল্প হাতে নিতে চায়, তাদের পরিবার এবং তারা, তাহলে অবশ্যই সেটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শেখদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায় বাতিলের দাবিতে হাইকোর্টে এনএক্স ভবনের সামনে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। এ সময় দ্রুত ইজলাস ত্যাগ করেন বিচারপতিরা। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। হঠাৎই এনএক্স ভবনে হইহুল্লোড়, বিচারপতিদের এজলাসের দরজায় লাথি মারার দৃশ্য শোনা যায়, তাদের নিয়ে নানা রকম স্লোগান। এমন আচরণ করেন নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীরা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের নিয়োগ বাতিল হওয়া অনেকে আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন। আইনজীবী ও পুলিশের সঙ্গেও তর্কে জড়ান আন্দোলনকারীরা। অনেকটা তাড়াহুড়ায় এজলাস ছাড়েন বিচারপতিরা। বন্ধ করে দেওয়া হয় আদালতের দরজা। গেল 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতিতে নিয়োগ দেয় এমন আদেশ দেন আদালত। আর চূড়ান্ত রায়ে নিয়োগপত্রটা বাতিলই হয়ে যায়। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। পক্ষে রায় আসায় সন্তুষ্ট রিটকারীরা। অধিকার ফিরিয়ে পেতে
এই প্রথম যে পদক্ষেপ আদালত আমাদের পক্ষে নিল, এটার জন্য একটা নতুন আদর্শ স্থাপন করেছে বলে আমরা বিশ্বাস করি। রায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। জাজমেন্ট ছিল, জাজমেন্টে আমাদের রায় আসে, আমাদের রেজাল্ট পুনরায় 93 দেওয়া হবে। কেন আমরা এটা মানবো? আমরা মানবো না, মানবো না। আমরা কি অপরাধ করেছি? আমরা কেন সামাজিকভাবে হেনস্থা হব? বিসিএস এর এই সরকার আমলে বিসিএস এ কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেলে কোটায় নিয়োগ হয়েছে, এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় না। হাইকোর্টের পর সচিবালয়ের সামনেও বিক্ষোভ করেন তারা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গণপরিবহনের শৃঙ্খলা আনতে শুরু হলো কাউন্টার আর টিকিট ভিত্তিক গোলাপি রঙের বাস চলাচল। বৃহস্পতিবার উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে কার্যক্রম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নতুন ব্যবস্থায় বাস ভাড়া বাড়বে না বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক পক্ষ। সুরায়া মুন্নির রিপোর্ট। রাজধানীতে শুরু হয়েছে গোলাপি রঙের বাস চলাচল। আব্দুল্লাপুর হয়ে বিভিন্ন রুটে টিকিট ও কাউন্টার ভিত্তিক 21টি কোম্পানির বাস চলবে। টিকিট বিক্রির জন্য প্রস্তুত হয়েছে বুথ। উদ্বোধন অনুষ্ঠানে সড়কে শৃঙ্খলা পরিবহন সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা, সেই ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম পদক্ষেপ আমি আমার সহকর্মীদেরকে নিয়ে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকে এবং যাত্রীদেরকে আমার যত ধরনের। এটির পর আরো 3টি রুটে একই ব্যবস্থা চালু করা হবে। এতে বাস ভাড়া বাড়বে না। প্রাথমিকভাবে 4টি রুটে কাউন্টার পদ্ধতিতে থাকবে। কাউন্টার সিস্টেমে ই-টিকেটিং করে গাড়ি চালানোর ব্যবস্থা করব। সেই আমাদের কমিটমেন্ট যে দিয়েছিলাম আমরা 19-12-তে, সেটা আজকে বাস্তবায়ন করলাম। কোনোভাবেই যাত্রী হয়রানি বা বেশি ভাড়া নেওয়া সাপোর্ট করি না, করব না। গোলাপি রঙের এসব বাসে ই-টিকেটিং ব্যবস্থা থাকবে। টিকিট ছাড়া গাড়িতে ওঠা যাবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলায় জনপ্রিয়তা পাচ্ছে জুলাই অভ্যুত্থানের উপরে রচিত বই। পাশাপাশি হুমায়ুন আহমেদ সহ প্রখ্যাত লেখকদের রচনাও পাচ্ছে প্রাধান্য। এবারের আয়োজনে প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় বিক্রি বেড়েছে ইসলামী সাহিত্যের। বুশরাত জাহান ইমাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এমআর আসাদ। অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ছিল চোখে পড়ার মতো ভিড়। সপ্তাহের শেষ দিনে মেলায় তৈরি হয় উৎসবের আমেজ। এতে যুক্ত হয় বাড়তি সমাগম। মেলা ঘুরে দেখার পাশাপাশি অনেক পাঠক মগ্ন হয়ে পড়েন বই নিয়েও। জুলাই অভ্যুত্থানের রেশ পড়েছে বই প্রকাশের তালিকায়। আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ পেতে পারে 24-এর বিপ্লবকে কেন্দ্র করে রচিত ডজন খানেক বই। বইমেলার আনন্দমুখর পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে এবার সন্তুষ্ট পাঠকরা। আর মেলায় প্রিয় বই আনার অপেক্ষায় আছেন প্রকাশকরা। সুন্দর সুন্দর শাড়ি পরে আসছে, এটা দেখতে আমার খুবই ভালো লাগছে। আর বই যেটুকু শুনলাম যে বই এবার প্রথম থেকেই বিক্রি হচ্ছে। বইমেলায় এসে খুবই ভালো লাগছে। এখানের পরিবেশ, এখানে আবহাওয়া সবকিছুই ভালো লাগছে। স্যার প্রথম আসলাম তো এই জন্য। 24 অভ্যুত্থান নিয়ে প্রচুর প্রদর্শনী ছিল, তো সেগুলো অনেক ভালো লাগছে। মেলায় বইয়ের প্রত্যাশিত বিক্রি এখনো শুরু না হলেও পাঠক ক্রেতা আকর্ষণের চেষ্টায় কমতি নেই তাদের। আমার মেয়ের ছেলেরা নিয়ে আসছি বইমেলাটা দেখানোর জন্য। সবগুলো স্টলই অনেক সুন্দর হয়েছে। একটা ডায়েরি নিছি, স্টিকার নিছি। অন্যবারের তুলনায় এবার জুলাই বিপ্লব নিয়ে বেশ কিছু বই আসছে, সেটা একটা নতুনত্ব বই মেলায়। শুক্রবার থেকে মেলা পূর্ণ চেহারা ফিরে পাবে বলে আশা করছেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক অনেক বিনিয়োগ আসছে জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, বিনিয়োগের বিষয়ে কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম এলাকায় কাস্টমস অকশন শেড পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় অকশন শেডের নিলাম প্রক্রিয়া দ্রুত করার নির্দেশও দেন উপদেষ্টা। বন্দর কেন্দ্রিক প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। আশা করি আমরা এই আগামী 3-4-5 মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং তাদের সাথে আমাদের মোটামুটি একটা এমওইউ এবং চুক্তি হবে। ওয়ার্ল্ড ব্যাংক 650 মিলিয়নের ইনভেস্টমেন্ট আছে এখানে, বিশেষ করে চ্যানেল তৈরি করা এবং ব্রেকওয়াটার। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট,
যার এক পয়সা আমদানি নেই, সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখবো যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিশেষ প্রয়োজন সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি ৬ দফা দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন কথা বলেন, যেখানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারবেন। কুষ্টিয়া সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। ভারত থেকে পাচার হওয়া বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়ছে সবখানে। অভিযানে ২-১ মাদক কারবারি ধরা পড়লেও আড়ালে থেকে যাচ্ছে গডফাদাররা। এদিকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টার কথা বলা হচ্ছে, যদিও বাস্তবে মিলছে না সুফল। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন সরটা। হাত বাড়ালেই মাদক, এ যেন মাদকের স্বর্গরাজ্য। কুষ্টিয়া উপজেলার ৪৬ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা, এর মধ্যে ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ২৮ কিলোমিটার অরক্ষিত স্থান। আর এ স্থান দিয়ে প্রতিদিন আসছে মাদক। দৌলতপুর সীমান্তবর্তী ভারত বাংলা সীমান্তের মাথাভাঙা নদীতে হচ্ছে মাদক পারাপার। এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। এতে আসক্ত হচ্ছে যুব সমাজ। প্রশাসনিক হয়তো যে কর্মতৎপরতা সেটা হয়তো কম, যার কারণে এই মাদক সেবী যারা এই ব্যবসার সাথে দ্রুত জড়িয়ে পড়ছে এবং এর বিস্তারটা খুব দ্রুত হচ্ছে। ভারত সীমান্তবর্তী মাথাভাঙা নদীর পানি থাকে হাঁটু পানি। এই হাঁটু পানি থাকার কারণে দেখা যাচ্ছে যে ওপারের মাল এপারে অবাধে নিয়ে আসার সুযোগ থাকে। গত ৬ মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৫৬ কোটি ৩২ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল সহ কারবারিদের আটক করা হয়েছে বলে জানায় বিজিবি। বিগত ৬ মাসে কুষ্টিয়া ব্যাটালিয়ন অদ্যবধি প্রায় ৫৬ কোটি ৩২ লক্ষ টাকার মাদক এবং অবৈধ মালামাল আটক করেছে এবং প্রায় ৩৭ জন আসামিকে গ্রেফতার করেছে। মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে, মাদক বিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, এই কাজগুলো আমাদের প্রতিনিয়তই কার্যক্রম। আমরা আমাদের টহল টিম জোরদার করেছি, একই সাথে চেকপোস্ট বৃদ্ধি করেছি, একই সাথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গোপন সূত্রের ভিত্তিতে আমরা মাদক উদ্ধারে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিষয়ে আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল করার জন্য। টহল জোরদারকরণ এটা অব্যাহত আছে, জোরদার হচ্ছে। পাশাপাশি মোবাইল কোর্টের অ্যাক্টিভিটিও আমাদের চলছে। এছাড়া আমাদের জেলা প্রশাসন থেকে আমরা সবসময় বিষয়গুলি মনিটর করার চেষ্টা করছি। পাশাপাশি আর্মি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছে। দ্রুত জেলার মাদক নির্মূলে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। অবৈধ ইট ভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি চাঁপাইনবাবগঞ্জে। অনেক আমবাগানের মধ্যেই গড়ে উঠেছে ইট ভাটা, যেখানে ব্যবহার হচ্ছে কৃষি জমির মাটি এবং জ্বালানি হিসেবে কাঠ। ভাটার ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়ছে জীবন ও কৃষির উপর। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের মধ্যে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এতে হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকারী ফসল আমের চাষাবাদ ও বাণিজ্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধের বিধান থাকলেও চাঁপাইনবাবগঞ্জের নিবন্ধনহীন অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম শুরু করেছে। নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী আম গাছ এবং ভাটাগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। আমার দরকার হিসেবে বেচালে একটা গ্রাহক পাই না, এই ভাটা লেগে কইছে বাগান লুবো না। আমি নিজে করি, বিষের দোকানের টাকা শোধ করতে পারি না। ভাটা যেন আশপাশে না থাকে, আমের ক্ষতি হলে পারে তো ক্ষতির পূরণ দিতে পারছে না ভাটা আমরা। আর যদি 50 টাকা লাভ হয় তো আমার 100 টাকা ক্ষতি হয়েছে। ভাটার কারণে আমাদের দেশে যেখানে সেখানে খাল খনন করে এবং মাটি নিয়ে যায়, রাস্তার
ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব অবৈধ ইটভাটা। এভাবে ইটভাটা চলতে থাকলে আম, ধান সহ বিভিন্ন ফসল ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। আমটা হয় প্রথম যখন মলটা আছে, মলটা জ্বলে যায়, আর যেটা আম হয় সেটা ছোট হয়। ধানেরও খুব সমস্যা, মানে এই যে কালি এসে জমি ভর্তি হয়েছে এবং ধানের ফলন যেসে কমে। জেলা জুড়ে 1.5 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র 22টির। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার জন্য ইতিপূর্বে আমাদের পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ থেকে ওনাদের চিঠি দেওয়া হয়েছে বন্ধ রাখার জন্য। চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, সেখানে পার্শ্ববর্তী ইটভাটার জন্য এই আম বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে সেগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসি স্যারের নির্দেশনায় আমরা সেগুলো বন্ধ করার জন্য আমরা রীতিমতো তাদেরকে চিঠি দিয়েছি। জেলায় 158টি ইটভাটায় কার্যক্রম রয়েছে। এর মধ্যে 63টি জিগজ্যাগ ও 95টি চলছে খড়ির ভাটা। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছে আদালত। এদিকে কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াসিম মুনির। বলেন, ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিতে ভয় পায় না তার দেশ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান। স্থানীয় সময়ে বুধবার এ বিষয়ে একটি রুল জারি করেন ওই বিচারক। মার্কিন সংবিধানের 14 সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে, কিন্তু জানুয়ারিতে শপথ গ্রহণের পরেই ডোনাল্ড ট্রাম্প তা বাতিলের আদেশ দেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে কিছুদিন আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক 14 দিনের জন্য তা স্থগিত করেন। এরপর মেয়াদ শেষ না হতেই একই পদক্ষেপ নেন মার্কিন ফেডারেল আদালত। বিচারক দেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। এদিকে ভারত অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাশ্মীর নিয়ে ইতোমধ্যেই 3টি যুদ্ধ হয়েছে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ ঠিকানায় ফিরছেন গাজার মানুষ। এদিকে গাজায় যুদ্ধ থামলেও ধ্বংসস্তূপ থেকে মিলছে লাশ। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 8 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে বিপিএল এর 11তম আসর। শিরোপা লড়াই আজ সন্ধ্যা 6টায় মিরপুর হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। গতবার শিরোপা জেতায় এটি বরিশালের জন্য ট্রফি ধরে রাখার মিশন, যেখানে চিটাগংয়ের জন্য প্রথম শিরোপা ছোঁয়ার স্বপ্ন। তবে হেড টু হেড এবং আসরে পারফরমেন্সের ভিত্তিতে এগিয়ে রয়েছে বরিশাল। যদিও আসরে একবার চিটাগংয়ের কাছে হেরেছে তারা। শিরোপা লড়াইয়ের মঞ্চে দু দলের পা রাখার আদ্যপান্ত জানাচ্ছেন মুদাসসির আলী। বিপিএলে বরিশাল চিটাগংয়ের যুদ্ধটা এবার শিরোপার। আসরের আগে 3বার মুখোমুখি হয় দুদল, 2বার জেতে বরিশাল, 1বার চিটাগং। প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের 150 রানের লক্ষ্য তাড়ায় বরিশাল জেতে 9 উইকেট হাতে রেখে। তবে চিটাগংকে দুর্বল ভাবার সুযোগ নেই তামিম মাহমুদুল্লাহদের। লিগ পর্বের শেষ ম্যাচটায় মিরপুরের মাটিতে বন্দরনগরীর দলটির কাছে হারতে হয়েছিল 24 রানে। এর আগে চট্টগ্রামের মাটিতে বরিশাল জেতে 6 উইকেটে। এদিকে চিটাগংয়ের জন্য বড় ত্রাস বরিশালের জার্সিতে খেলা মালান। 3বার হেড টু হেডে 2বারই 50 করেছেন তিনি। পাশাপাশি কাইল মায়ার্সও চিটাগংয়ের জন্য আরেক চ্যালেঞ্জ। এছাড়া তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ও তাওহিদ হৃদয়রা তো বরিশালের জার্সিতে দেশীয় ফেভারিট। প্রথম কোয়ালিফায়ারে 56 বলে 82 রানের অপরাজিত ইনিংসটা খেলেছিলেন কিন্তু হৃদয়।
বোলিং লাইনে চিটাগংয়ের দিকে চোখ রাঙাবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন 5 উইকেট। আর বিশেষভাবে ফাইনালের জন্য উড়ে এসেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। অন্যদিকে গ্রাহাম ক্লার্ক, খাজান আফে, হোসাইন তারাত ও বিনুরা ফার্নান্দোর উপরেই ভরসা রাখছে চিটাগং। হেড টু হেড বা অন্য পরিসংখ্যানে যে দলই যেমন হোক, সব ভালো হবে তার, শেষ ভালো যার। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এদিকে একাদশতম আসরের শিরোপা লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। তবে বৃহস্পতিবার ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। একটা অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। বিপিএল ফাইনাল গিরে টিকিটের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠের সামনে ভিড় দেখা যায় ক্রিকেট প্রেমীদের। সবার প্রত্যাশা শিরোপার লড়াই হবে জমজমাট। খেলা দেখার জন্য অফিস থেকে 2 দিন ছুটি নিছি, আজকে টিকিট কাটার জন্য একদিন, আগামীকাল খেলার জন্য একদিন। আমরা সবাই বরিশালের সাপোর্টার। প্রিয় দলের খেলা দেখতে টিকিটের জন্য ভোর থেকেই স্টেডিয়ামের গেটে ভিড় জমাতে থাকে ক্রিকেট ভক্তরা। 6টা বাজে এসে এই জায়গায় দাঁড়ানো ছিলাম, এই জায়গা থেকে দাঁড়া আমরা আবার পিছনে গেছি। কিসের জন্য? 400 টাকা টিকিট, 1000 টাকা। একজনে 6 বার 7 বার বোরকা পিন্দায়, বোরকা খুললায়, হেজাব পিন্দায়। তারা 400 টাকা, 1600 টাকা, 2000 টাকা, 1000 টাকা। লাইনই পায় না, পোলাগো লাইন লম্বা, মহিলা মানুষ ঢুকাই না। ফাইনালে মুখোমুখি হবে বিপিএল এর সবচেয়ে জনপ্রিয় দুদল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। কিন্তু টিকিট না পাওয়ার বিড়ম্বনা পিছু ছাড়ছে না। এতে ক্ষোভ জানালেন ক্রিকেট প্রেমীরা। এক ব্ল্যাকার না হলো 20টা টিকিট নিছে, মহিলাদেরকে দিয়ে কাটাইছে। এটা তো স্যার, আমরা খেলা দেখতে আসছে, আমরা যদি পরে টিকিট না পাই 400 টিকিট শেষ। আমরা আসছি হলো 7টা বাজে, আমরা এখনো টিকিট পাই নাই। সকাল 7টা থেকে এসে দাঁড়াই আছি, বাট মহিলাদেরকে একবারে টিকিট 2 বার 3 বার নিচ্ছে, কিন্তু আমরা কোনো টিকিট পাচ্ছি না এখনো পর্যন্ত। আমি মনে করি যে ওরা আগে আসছে, ওদেরই টিকিট আগে দেওয়া উচিত, কারণ ওরা তো সেই ভোর রাত থেকে মেবি এসে দাঁড়িয়ে আছে। দর্শকের এক অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। খুবই ভালো লাগতেছে, অনেক সকালে আসছি, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখন টিকিট পাইছি, ভালো লাগতেছে, অনুভূতি ভালো লাগতেছে। খেলা শুরু হলে দেখা যায় গ্যালারি ফাঁকা। তারপরও টিকিট নিয়ে প্রতি বছর কেন এত ভোগাতে হবে সেটাই জানতে চান ভক্ত সমর্থকরা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। বিসিবির 2025 সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে, যেখানে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখা গেছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন। দীর্ঘ 17 বছর ধরে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন সাকিব। আর প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে পারে তরুণ পেসার নাহিদ রানা, যাকে টেস্টের জন্য বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে 3 ফরম্যাটের চুক্তিতে থাকা লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম এবার এই তালিকা থেকে জায়গা হারাতে পারেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরেই 32 নম্বরে ভাঙচুর, বলছে সরকার। বিরত রাখতে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 14 বিশিষ্ট নাগরিক পাচ্ছেন এবারের 21 পদক। তালিকার একমাত্র প্রতিষ্ঠান নারী ফুটবল দল। সার্জিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। নিয়োগ বাতিলের রায়ে হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ। এবং গণপরিবহনের শৃঙ্খলায় রাজধানীতে কাউন্টার ভিত্তিক বাস চলাচল শুরু। নতুন ব্যবস্থায় বাস ভাড়া না বাড়ানোর আশ্বাস মালিকপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।